আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু আমি মূল সম্পর্কের মধ্যে কোনো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে, অর্থনৈতিকভাবে ভারত এবং বাংলাদেশ একসঙ্গে চলবে, এবং মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়তো হয়েছিল, কিন্তু বর্তমানে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক একদম আগের মতো আছে। আজকে এই কথাগুলো বললেন মোহাম্মদ ইউনেস। এই কথার যদি ক্লিপিংস আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন সাম্প্রতিক সময়ে সব থেকে বেশি আন্ডার কনফিডেন্ট মোহাম্মদ ইউনেসকে আমরা আজকে দেখতে পেলাম। পুরো ইন্টারভিউ জুড়ে ওনাকে 8 থেকে 9টি বিস্ফোরক প্রশ্ন করা হয়। কেন আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বাংলাদেশে? যেভাবে আপনারা স্বপ্ন দেখিয়েছিলেন, আদতে 7-8 মাস পরে আপনারা কি সব স্বপ্ন পূরণ করতে পেরেছেন? ঠিক কোন কোন জায়গায় আপনারা কাজ করতে পারলেন না? এমনকি সেনা প্রধানের বক্তব্য নিয়ে তাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে এই সমগ্র ইন্টারভিউটায়। যে মোহাম্মদ ইউনেস প্রাণ খুলে কথা বলতে ভালোবাসতেন, যে মোহাম্মদ ইউনেসের কথাবার্তা শুনে বাংলাদেশের ছাত্র নেতা যুবকরা নতুন স্বপ্ন দেখতেন, সেই মোহাম্মদ ইউনেসের আজকে স্বপ্নের নিজের ফানুসটাই যে চুপসে গেছে, তাই ইন্টারভিউতে আপনারা নিজেরা দেখলেও বুঝতে পারবেন। ইন্টারভিউটি করেছে বিবিসি বাংলা। আমি ইন্টারভিউর আজকে প্রথম পার্টে কিছু জায়গা নিয়ে বিশ্লেষণ করব। সেখানে দেখবেন উনি প্রত্যেকটি প্রশ্ন সুন্দরভাবে এড়িয়ে গেছেন, এবং প্রত্যেকটি প্রশ্নের পাল্টা প্রশ্ন করে সাংবাদিককে বিব্রত করার চেষ্টা করেছেন। দেখুন, এটা সাহসী, এবং যারা নিজেদের খুব চালাক ভাবেন তারা এই ধরনের ইন্টারভিউ সেশন ফেস করেন। দেখুন, আপনাকে আমি প্রশ্ন করলাম, আপনি কেন এই কাজটি করতে পারেননি? আপনি পাল্টা আমাকে প্রশ্ন করলেন, আপনার কি মনে হয় ওরা এই কাজটা করতে পেরেছিল? অর্থাৎ নিজেদের ব্যর্থতা ঢাকতে গিয়ে তিনি বারংবার ইতিহাসে ফিরে গেলেন, এবং তিনি এখনো মনে প্রাণে বিশ্বাস করলেন এখনো দেশের এই আইন শৃঙ্খলার অবনতি থেকে মূল্য বৃদ্ধি সবকিছুর মূলেই শেখ হাসিনার আওয়ামী লীগ। অর্থাৎ সংস্কারের গল্প ফল্প আপনারা ভুলে যান, ভারত বিরোধিতাকে আপনারা ভুলে যান। এখন একটাই মোটো, বাবা ক্ষমতা যতদিন আছে আমি আছি, তারপর আমি চলে যাব এই বাংলাদেশে তল্লাট ছেড়ে। এই ইন্টারভিউটা 6 মিনিট 31 সেকেন্ডে তাকে সরাসরি প্রশ্ন করা হলো, আইন শৃঙ্খলার বাংলাদেশের এই অবনতি কেন? কিসের জন্যই বা 32 নম্বর ধানমন্ডির বাড়িটি পুড়িয়ে ফেলা হলো? এবং চারিদিকে তথ্য নির্ভর বলা হলো, চারিদিকে ডাকাতির সংখ্যা আগের আমলের থেকে 50% বৃদ্ধি পেয়েছে, এবং সেটা পুলিশেরই তথ্য। এবার পুলিশের তথ্য মানে সরকারি হিসেব। এবার সরকারি হিসেব যদি 50% বৃদ্ধি পেয়েছে আমাদের সামনে আসে, তাহলে বেসরকারিভাবে মোহাম্মদ ইউনেসের এই জমানায় সে 6 মাসে বাংলাদেশের আইন শৃঙ্খলার অরিজিনাল নথিটি ঠিক কোথায় যেতে পারে তা হয়তো আপনারা বুঝতে পারছেন। মোহাম্মদ ইউনেস কি বললে জানেন? মোহাম্মদ ইউনেস বললেন, 6 মাসে আইন শৃঙ্খলার উন্নতি করা তো সম্ভব হয় না। আমরা সংস্কার কমিশনকে দায়িত্ব দিয়েছিলাম, তারা 3 মাসে একটি রিপোর্ট দেবে বলেছিল, তা তারা দিতে পারেনি, তারা অতিরিক্ত সময় চেয়েছে। পরবর্তীকালে পুলিশের একাধিক অফিসাররা নাকি ভয়ে রাস্তাঘাটেই বেরোতে পারছিলেন না, কারণ এই পুলিশই নাকি ছাত্রদের উপর গুলি চালিয়েছে। এখানে তো প্রশ্ন আসতেই পারে, তাহলে রাষ্ট্রপ্রধান হয়ে আপনি করলেনটা কি? আপনি পুলিশকে দিনের পর দিন মিসইউজ করতে পারছেন, অথচ পাতি আইন শৃঙ্খলাটাকে কন্ট্রোল কেন করতে পারছেন না? আর যখন পারছেনই না, তখন ক্যামেরার সামনে নিজের ব্যর্থতাটাকে স্বীকার করছেন না কেন? সময় নিচ্ছে, তারা প্রস্তুত হয়নি, তাদের মানসিকতার থেকে এখনো মুক্ত হতে পারে নাই। এটা একটা জিনিস হতে পারে। আরেকটা হলো যে তারা আমরা তাদেরকে বলেছি যে কোনো পুলিশ স্টেশনে তারা যে কোনো রিপোর্ট করতে পারে, গিয়ে আইনের আশ্রয় নিতে পারে, এবং সেটাকে আমরা সহজ করেছি। এখন বলছি তোমরা ইন্টারনেটে দিয়ে দিতে পারো, এটা অনলাইন কেস করতে পারে, যাতে মামলা করতে গিয়ে হয়রানি হয়
বরাবরই বাংলাদেশের যে ঐতিহ্য, পুলিশ থানাতে গেলে যে সমস্ত হয়রানি হয় সেটা থেকে বাঁচার জন্য এখন অনলাইন করেন। সেই অনলাইনের ব্যবস্থা করে যা যা আমাদের মনে হয়েছে যে মানুষকে সহজ করা যাবে, তথ্য আদান প্রদানে সহজ করা যাবে এবং মামলা করা সহজ করা যাবে। আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে যদি সংস্কারে চলে যান, সংস্কার নিয়ে প্রশ্নে যদি সেনাবাহিনীতে চলে যান, সেনাবাহিনীর প্রশ্নে যদি ধর্ম এবং অপপ্রচারে চলে যান, তাহলে তো বাবা বলতেই হয় ডাল মে কুচ কালা হে। জটায়ু বলেছিলেন হাইলি সাসপেসিয়াস। মোহাম্মদ ইউনূসের বর্তমান কার্যকলাপ দেখে এই হুবহু হাইলি সাসপেসিয়াস শব্দটাই কিন্তু আমার মনে পড়ছে। তাকে ডোনাল্ড ট্রাম্প নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তিনি ডোনাল্ড ট্রাম্প নিয়ে এত হাওয়া ফাটিয়েছেন, আজকে ইন্টারভিউতে স্বীকার করছেন ডোনাল্ড ট্রাম্প নিয়ে আমরা নর্মাল স্টারলিংক নিয়ে কথা বলেছি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস কার্যত স্বীকার করে নিলেন বকলমে এই আমেরিকা প্রশাসন, এবং যিনি আমেরিকা প্রশাসনের সরকারি একটি উচ্চ পর্যায়ে আছে এবং অনেকে বলেন বেসরকারি আমেরিকার প্রেসিডেন্টই ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে আর অন্য কোনো বিষয়ে কথা বলার জায়গাতেই মোহাম্মদ ইউনূস যেতে পারলেন না। ব্যর্থতা অনেক। যদি ব্যর্থতা নিয়ে কথা বলি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তাই এই ভিডিওর একটা ছোট্ট পার্ট নিয়ে আজকে আমি আর 5-6 মিনিট আপনাদেরকে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসকে পরবর্তীকালে প্রশ্ন করা হলো, আপনাকে তো একসময় সব দল সাপোর্ট করেছিলেন, আজকে তারা কোথায়? বিএনপি প্রকাশ্যে আপনার সমালোচনা করছে, জামাতও আপনার পাশে আজকে আছে বলে তো শোনা যাচ্ছে না, ছাত্ররা নতুন একটা দল তৈরি করে ফেলেছে, বিএনপি প্রকাশ্যে বলছে এই সরকারের কাজই হলো ক্ষমতা দখল করে টিকে থাকা, আপনারা নির্বাচন করতে চাইছেন না। তখন মোহাম্মদ ইউনূস চূড়ান্তভাবে ঘাবড়ে গিয়ে বলেন, ওরা তো মিটিংয়ে আমাদের কিছু বলছে না। কি বোকা বোকা কথা! সরকারি একটা মিটিং, সেই মিটিংয়ে কি বলবে আপনারা আমাদের সঙ্গে নেই? যখন বলার জায়গা তৈরি হয়েছে ঠিক তখনই মোহাম্মদ ইউনূসের বিরোধিতা কিন্তু বিএনপি, বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলোই করছেন। মোহাম্মদ ইউনূস বলেছেন সব রাজনৈতিক দলই আমাদের সমর্থন করছেন, আমরা সকলেই এক আছি। আর এখানেই উঠে যায় আরো একটা প্রশ্ন, আমার তো কোনো অবস্থানের পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। কেউ আমাকে অসমর্থন করছে এরকম তো কোনো খবর আমি পাইনি এখনো। সবাই সমর্থন করছে, সবাই চাচ্ছে যে সুন্দরভাবে দেশ চলুক, তাদের মধ্যে ঐক্য আছে, সবার মধ্যে ঐক্য আছে। রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক তফাৎ আছে, কিন্তু তার মানে এই নয় তার ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি সব রাজনৈতিক দল এক থাকেন এবং সকলে যদি আপনারা একই বিন্দুতে এসে মিলিত হন, তাহলে সেনাপ্রধান কেন বললেন যে আপনারা সকলে মিলেমিশে নেই? আপনাদের একের পর এক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এবং আই হ্যাড এনাফ ফর 7 মান্থ, এই টাইপের কথাবার্তা সেনাপ্রধানকে বলতে হলো। কেন বলতে হলো? অনেক সহ্য করেছি, পরে আর বলবেন না আমি আপনাদের সময় এবং সুযোগ দিইনি। এখনো সময় আছে, জাতির সম্মান রক্ষার্থে একসঙ্গে মিলেমিশে কাজ করুন। একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে, তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে আনসেটল করার জন্য। এটা তো সবসময় থ্রেট আছে, প্রতিক্ষণই আছে, প্রতি জায়গাতেই আছে, কাজে এটা তো সবসময় থাকবে। বাংলাদেশের মিডিয়া এই পুরো ন্যারেটিভটা কি সে চালিয়ে দিয়েছে জানেন? যেন সেনাপ্রধান ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন, ভারত নাকি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেছে। মানে ভাবুন, সেনাপ্রধানের একটা বক্তব্য যা বোঝার জন্য পাতি বর্ণ পরিচয় পড়লেই হয়তো হয়, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের ফিজিক্স, কেমিস্ট্রি, হিস্ট্রি সমস্ত কিছু গুলিয়ে বাংলাদেশের মিডিয়া চালিয়ে দিয়েছে। সেনাপ্রধান ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বাংলাদেশকে অশান্ত করবেন না, অখণ্ড করার চেষ্টা করবেন না এবং বাংলাদেশকে নিয়ে রাজনীতি করবেন না। এই হলো বাংলাদেশের মিডিয়ার নমুনা। আজ মোহাম্মদ ইউনূসের কথা বলতে গিয়ে দমটি, হাওয়াটি অন্তত ভিতরে বেরিয়ে গেছে, তা হয়তো বোঝাই যাচ্ছে। মোহাম্মদ ইউনূস বললেন সেনাপ্রধানের মনে হয়েছে তাই সেনাপ্রধান বলেছে। আমার এটা কি বক্তব্য? একজন ব্যক্তি স্বাধীনতা আছে। অর্থাৎ সেনাপ্রধানের সাথে মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তা হয়তো আপনারা বুঝতেই পারছেন। একটা রাষ্ট্রের সেনাপ্রধান সমর্থিত সরকারের প্রধান বলছে সেনাপ্রধানের বক্তব্য সেনাপ্রধান দিয়েছেন, আমার মনে হচ্ছে আমরা সকলে একই সঙ্গে আছি, আমাদের সকলের সাপোর্ট করছে, আমরা আমাদের মতো করে চলবো। অর্থাৎ এটা কি একটা রাজনৈতিক ইন্টারভিউর স্ট্যান্ডার্ড হতে পারে? পাড়ার কোনো কাউন্সিলর বা পল্টু মস্তানে ইন্টারভিউ দিচ্ছে না, এই ইন্টারভিউ দিচ্ছেন মোহাম্মদ ইউনূস, যিনি ক্ষমতায় বসার আগে বলেছিলেন আমরা 7 সিস্টার্সকে নিয়ে নেব, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে ভারতবর্ষকে, শেখ হাসিনার মুখ বন্ধ করবে ভারতে থেকে, শেখ হাসিনাকে আমরা ভারত থেকে নিয়ে আসব, বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে নরেন্দ্র মোদীর ভারত। এমনকি তিনি কথায় কথায় বলেছিলেন ভারতীয় পণ্য আমরা বয়কট করে দেখিয়ে দেব। আর আজকে মোহাম্মদ ইউনূস বলছেন
ভারতের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ভালো আছে এবং ভারতের সঙ্গে আমরা সম্পর্ক মেনটেন করব, কারণ দুই দেশের মধ্যে ইতিহাস এবং ভবিষ্যতে একে অপরের সঙ্গে পথ চলা একসঙ্গে না হলে অসুবিধা। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনও ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। কেন ভাই মোহাম্মদ ইউনেস, আপনার হঠাৎ করে হলোটা কি? আপনারা তো সাধারণ মানুষকে উস্কেছিলেন ভারতের বিপক্ষে কথা বলার জন্য। আপনারা তো সেভেন সিস্টার্সকে নিয়ে নামার হুমকি দিলেন। আপনারা তো পাকিস্তান থেকে কোন পরমাণু বোমা, গৌরী মিসাইল একের পর এক হুমকি দিয়ে বাংলাদেশের বর্ডারে আপনারা ডিপ্লয় করার কথা বললেন। আজকে আপনাদের কেন মনে হলো ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চান আপনারা? সমস্যাটা কি? অর্থাৎ আজকে হয়তো আপনি বুঝতে পারছেন যেভাবে আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষ প্রভাবশালী একটা দেশে পরিণত হয়েছে, সেই প্রভাবশালী দেশের পাশে যদি আপনারা না থাকেন তাহলে আপনাদেরই ঘটি উল্টে যেতে পারে। আপনারা আন্তর্জাতিক যদি মিটিং নিয়ে কথা বলি, তাহলে ইউকের সঙ্গে একটি মিটিং করেছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি মিটিং করেছেন। আজকে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশ ভারতবর্ষে এসেছে নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং করতে। আর আপনারা যাদের যাদের ভরসা করে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিলেন, আদতে দিনের শেষে দেখুন কেউ আজকে আপনার পাশে নেই। পাকিস্তানের অবস্থা শোচনীয়। পাকিস্তানের কথা না বলাই ভালো। চায়না নিজের সংকটে ডুবেছে। উল্টে চায়না থেকে বিপুল পরিমাণে ঋণ আপনারা নিয়ে রেখেছেন। বাকি রইল ইউরোপীয় ইউনিয়ন। তারা অলরেডি মোদির কাছে চলে এসছে, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের পিছনে নাকি ছুরি মেরেছে। তারা চীনকে ভরসা করেছিল। চীন ওয়েস্ট ইউরোপ এবং ইস্ট ইউরোপকে দুভাগে ভাঙার চেষ্টা করেছিল। বাকি রইল রাশিয়া। রাশিয়া তো ইউরোপীয় ইউনিয়নকে গিলে খাওয়ার জন্য বসেই আছে। অর্থাৎ ভারতবর্ষ এখন একটি বিকল্প পদ্ধতিতে নতুন প্রভাবশালী রাষ্ট্রের তকমা পেতে চলেছে বিশ্ব আঙিনায়। কারণ ভারতবর্ষের পলিসি ছিল কোনো দেশের সঙ্গে বিরোধ নয়। ঠিক সেখানে দাঁড়িয়ে আপনারা লাগাতারভাবে ভারত বিরোধিতা করেছেন, ভারতের বিপক্ষে কথা বলেছেন এবং এমন কিছু কথাবার্তা বলেছেন যার জন্য স্বয়ং জয়শঙ্করকে এই স্টেটমেন্ট দিতে হয়েছে। মনে রাখবেন, সন্ত্রাসবাদ কিন্তু স্বাভাবিক ঘটনা নয়। আপনারা প্রতিদিন সকালে উঠে ভারতকে গালাগালি দেবেন, বাজে কথা বলবেন ভারতের নামে, আর ভারতের থেকে চাল, ডাল, ডিম, দুধ, মুসুরির ডাল সবকিছু আমদানি করবেন। এটা কিন্তু আমরা সহ্য করব না। জয়শঙ্করের একটা হুঁশিয়ারি বা হুমকিতেই এইভাবে ভুল পাল্টে ফেললেন মোহাম্মদ ইউনেস। দেশের মানুষকে কি বলবেন? বলেছিলেন তো ভারতের পণ্য বয়কট করে আপনারা দেখিয়ে দেবেন। আপনারা তো বলেছিলেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নেবেন। আপনারা তো বলেছিলেন শেখ হাসিনা ভারতে থাকুক কিন্তু মুখ বন্ধ করে আপনি দেখিয়ে দেবেন। আপনারা তো বলেছিলেন শেখ হাসিনার জন্য তারা ইন্টারপোল নাকি সব জায়গায় রেড নোটিশ বা রেড অ্যালার্ট জারি করে নিয়েছেন। আপনারা বলেছিলেন ভারতের ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে। তাহলে আজকে আপনাদের দেশে অর্থনীতি কোথায়? আপনাদের দেশে আইন শৃঙ্খলা কোথায়? আপনাদের দেশে আপনার সঙ্গে সেনাবাহিনীর কেন এত ঝগড়াঝাটির একটা পর্যায় সৃষ্টি হলো? কেন আন্তর্জাতিক স্তরে বাংলাদেশকে আজকে এতটা নিচে নামিয়ে ফেললেন মোহাম্মদ ইউনেস? শেষ 7 মাসে কোন আন্তর্জাতিক দেশ আপনাদের সঙ্গে বন্ধুত্ব করেছে? কোন আন্তর্জাতিক বিদেশি বিনিয়োগ আপনাদের দেশে এসেছে শেষ 7 মাসে? কেন দেশে একের পর এক ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল? কেন ব্যবসায়ীরা আক্ষেপে সুরে বলছে আমাদেরকে বাঁচান, আমরা এবার খেতে না পারলে আমরা কারখানা চালাতে পারবো না? একটা উত্তরও আজকে দিলেন না। সেই ভারতকে আঁকড়ে ধরে একটু বেঁচে থাকার চেষ্টা, যদিও ভারতের বিপক্ষে কথা বলার সাহস 50 সেকেন্ডের জন্য দেখাতে পারেননি। 50 সেকেন্ড তো অনেক বেশি বলে দিলাম, 5 সেকেন্ডের জন্য দেখাতে পারেননি। হাওয়া বেরিয়ে গেল মোহাম্মদ ইউনেসের? জানি না বাবা। জয়শঙ্করের একটা হুঁশিয়ারিতে যদি এই হয়, তাহলে আন্তর্জাতিক ডিপ্লোম্যাসি যখন আপনাদের এগেনস্টে যেতে আস্তে আস্তে শুরু করবে, তখন আপনারা কি করবেন? জানি না কি করবেন। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই ইন্টারভিউ দেখে। ধন্যবাদ।